ভারতবাসীর ভেতরে একটা উগ্র জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবোধ বা উগ্র দেশপ্রেমের নামে মিথ্যাচার আমাদের মিডিয়ায় সংগঠিত হয়েছে। দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ডিকশনারিতে কালোবাজারি, চোরাচালান, ভেজাল এই শব্দগুলো ছিলই না। এই শব্দগুলো বাংলা অভিধানে ঢুকেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কোথায় অপরাধ? দীপশিতার পোস্টের ভিতর কোন খারাপ কথাটা আছে? দীপশিতা বলেছে আতঙ্কবাদীদের ক্ষমা করো। সব পাকিস্তানের সাধারণ মানুষ আতঙ্কবাদী আমরা বিশ্বাস করি না। সব ভারতবর্ষের সাধারণ মানুষ যুদ্ধবাজ এটাও আমরা বিশ্বাস করি না। তোমার কাঠি আমার কাঠি, আসল মালিক দাঁত কপাটি ডোনাল্ড ট্রাম্প। মেনে নিয়ে বলুক না, ওরা যেহেতু বেছে বেছে হিন্দু পর্যটককে খুন করেছে, ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে, তাই আমরাও ধর্মীয় নাম দিয়েছি বলার সাহস দেখাক নরেন্দ্র মোদী। দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একেবারে পোস্ট করেছিলেন যে যুদ্ধে বিরতি, এবং ঠিক ঘড়িতে তার 3 ঘন্টা বলা যেতে পারে, 3 ঘন্টার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে আবার গোলাগুলি করা হয় জম্মু কাশ্মীরের দিকে। জম্মু কাশ্মীর ব্ল্যাকআউট, ইভেন শ্রীনগর পর্যন্ত ব্ল্যাকআউট করতে বাধ্য হয় তারা। কি বলবেন? প্রথমত, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছিল? আমি যতদূর জানি করেনি। তাহলে যুদ্ধ কিসের? পাকিস্তানও সরকারিভাবে ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি। ভারত পহেলগাঁওয়ের যে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনার অপরাধীদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করার কাজ করছিল। এই জঙ্গিরা পাকিস্তানে মদত পেয়েছে, পাকিস্তানে ট্রেনিং পেয়েছে এবং পাকিস্তান থেকেই এসেছে, পাকিস্তানেই ফিরে গেছে। এ সম্পর্কে কোনো সংশয় নেই। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সাধারণ নাগরিক খুন হয়েছেন এবং তার বদলা নেওয়া, এই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পাকিস্তানের উপর চাপ তৈরি করা এবং ভারতের পক্ষ থেকেও সেই জঙ্গি ঘাঁটিগুলোকে বেআব্রু করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা ছিল স্বাভাবিক প্রত্যাঘাত। ভারত সেইটুকু করেছিল। 21টা জঙ্গি ঘাঁটি ভারত চিহ্নিত করেছিল, 9টা জঙ্গি ঘাঁটি ভারত ধ্বংস করে দিয়েছিল। তারপরে পাকিস্তান আমাদের সীমান্ত বরাবর কিছু জায়গায় ড্রোন পাঠায়। ভারত পাকিস্তানের কোথাও ড্রোন পাঠায়নি। ভারত পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ করেনি। ভারত পাকিস্তানের কোনো সিভিলিয়ানকে আহত করবার, নিহত করবার কোনো চেষ্টা করেনি। কিন্তু পাকিস্তান যে আঘাত করেছে তার প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনী শৌর্যের সাথে, সাহসের সাথে, দৃঢ়তার সাথে দিয়েছে আমাদের সেনাবাহিনীকে কুর্নিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধোন্মাদনা জাগিয়ে তোলা হয়েছিল গদি মিডিয়ার পক্ষ থেকে এবং যে মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছিল, 3 বছর আগে ফিলাডেলফিয়ায় একটি বিমান দুর্ঘটনা, তার ধ্বংসাবশেষকে করাচি বন্দর দখল হয়ে গেছে বলে মিডিয়া দেখিয়েছিল। ইসলামাবাদ শহর দখল হয়ে গেছে বলে মিডিয়া দেখিয়েছিল। পাকিস্তানের 13টা থেকে 31টা শহর ভারতীয় সেনাবাহিনীর কবজায় বলে দেখানো হয়েছিল এবং একদল তাই নিয়ে উল্লাস প্রকাশ করছিল। অথচ ভারত সরকার কোথাও এটা বলেনি। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কোথাও এই কথাগুলো বলেননি। এবং আজকে আমি শুনলাম একটু আগে যে এই যে যুদ্ধের লাইভ টেলিকাস্ট বলে যেগুলো দেখানো হচ্ছে, সেগুলো বন্ধ করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। অর্থাৎ একটা যুদ্ধজিগির যুদ্ধোন্মাদনা ভারতবাসীর ভেতরে একটা উগ্র জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবোধ বা উগ্র দেশপ্রেমের নামে মিথ্যাচার আমাদের মিডিয়ায় সংগঠিত হয়েছে। এটাও তো দেশদ্রোহিতা। ভারতবর্ষের মতো একটা দেশ, তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দখল করেছে, যা আসলে ঘটনা না,
যার যুদ্ধ ঘোষণা না করে করাও যায় না আন্তর্জাতিক আইনে, এবং সেই যুদ্ধ ঘোষণা ভারত করেনি। এই মিথ্যাচারের প্রয়োজন হয়েছিল কেন? এই গোটা মিথ্যাচারটা ভারতবর্ষের সম্মানকে নষ্ট করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। অবশ্যই করেছে, যে আমি দাবি করার তো কেউ না। এ তো বিক্রম মিশ্রি বলেছেন, ভারতের বিদেশ সচিব বলেছেন যে একাধিক মিথ্যা গুজব তা ছড়ানো হচ্ছে সর্বত্র, এবং সতর্ক করেছেন দেশবাসীকে যে সরকারের দেওয়া তথ্য ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করতে। তো ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি বলার কে? ভারত সরকারের যে স্ট্যান্ড, আর এই যুদ্ধোন্মাদ, যুদ্ধবাজ তথাকথিত কিছু দেশপ্রেমিকের যা কাজ, এ দুটো পরস্পর বিরোধী এবং নিশ্চিতভাবেই নিন্দনীয়। অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিষয় নিয়ে একেবারে রাজ্যের রাজনীতিতে একাধিক শোরগোল আমরা দেখছি, এটা হচ্ছে বামের পক্ষ থেকে একাধিক পোস্ট করা হচ্ছে, যুদ্ধ নয় শান্তি চাই, শান্তির বার্তা দিতে চাইছেন তারা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সব নাটক। কি বলবেন, আপনিও তো সেই বাম সমর্থক। প্রথম কথা হচ্ছে, যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানটা আজকে জন্মায়নি। এই স্লোগানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জন্মেছিল, এবং প্রতি বছরই 1 সেপ্টেম্বর যুদ্ধবিরোধী শান্তি মিছিল বামেরা সংগঠিত করে। এটা কোনো নতুন কথা না। যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়, যুদ্ধে জিনিসপত্রের দাম বাড়ে। দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ডিকশনারিতে কালোবাজারি, চোরাচালান, ভেজাল এই শব্দগুলো ছিলই না। এই শব্দগুলো বাংলা অভিধানে ঢুকেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সুতরাং যুদ্ধ এই ক্ষতিগুলো করে এবং এই শব্দগুলোরও জন্ম দিয়েছে। সুতরাং এমন কোনো যুদ্ধ আমরা চাই না যে যুদ্ধ সাধারণ নিরীহ মানুষের যন্ত্রণার কারণ হয়। কিন্তু ভারতীয়দেরকে যারা মেরেছে তাদের চিহ্নিত করা, তাদের শাস্তি দেওয়া, সবকটা রাজনৈতিক দল দেশের সর্বদল বৈঠকে উপস্থিত থেকে ভারত সরকারের প্রতি সেই প্রশ্নে নিঃসংশয় সমর্থন ঘোষণা করে এসেছে, আমার দল সহ। অসুবিধে কোথায়? কিন্তু একেবারে শতরূপ ঘোষ, দীপশিতাদি এদের পোস্ট নিয়ে একেবারে বিরোধী দল বিভিন্ন মন্তব্য করছে। বিরোধী দল বুঝবে কেন মন্তব্য করছে, যে মন্তব্যগুলোর কোনো প্রয়োজনই নেই। কোথায় অপরাধ? দীপশিতার পোস্টের ভিতর কোন খারাপ কথাটা আছে? দীপশিতা বলেছে আতঙ্কবাদীদের ক্ষমা করো, দীপশিতা বলেছে টেরোরিস্টদের বুকে জড়িয়ে ধরো, বলেনি তো। টেরোরিস্টদের শাস্তি তো চেয়েছে, যারা আতঙ্কবাদ তৈরি করছে তাদের শাস্তি তো চেয়েছে, শতরূপও তো চেয়েছে, বলিষ্ঠতার সাথে চেয়েছে। তো অসুবিধা কোথায়? কিন্তু তার ফলে ভারত বা পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। সব পাকিস্তানের সাধারণ মানুষ আতঙ্কবাদী আমরা বিশ্বাস করি না, সব ভারতবর্ষের সাধারণ মানুষ যুদ্ধবাজ এটাও আমরা বিশ্বাস করি না। সুতরাং যুদ্ধ চাইবার অধিকার যদি শুভেন্দু অধিকারীর থাকে, তাহলে যুদ্ধ না চাইবার অধিকার শতরূপের থাকবে না কেন? গণতন্ত্রে ওই অধিকারটা থাকলে তো এই অধিকারটাও থাকে। অসুবিধে কোথায় আছে? দেশের সরকার সিদ্ধান্ত করুক, যুদ্ধ ঘোষণা করবে করুক। দেশের সরকার তো করেনি যুদ্ধ ঘোষণা। শুভেন্দু অধিকারী কলকাতায় যত লাফাচ্ছেন, তত গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির উল্টো দিকে লাফান, বলুন যুদ্ধ ঘোষণা করতে পাকিস্তানের বিরুদ্ধে। করেননি তো তা। এবং নরেন্দ্র মোদীও বোঝেন যে আসলে ভারত এবং পাকিস্তান দুটোরই নিয়ন্ত্রক হচ্ছে আমেরিকা। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, নরেন্দ্র মোদী করেন না, নওয়াজ শরীফ করেন না, করেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ঘোষণা করবার 1 ঘন্টা বাদে ভারত তার সঙ্গে সায় দেয়, 1.5 ঘন্টা বাদে পাকিস্তান সায় দেয়। বোঝাই তো যাচ্ছে, তোমার কাঠি আমার কাঠি, আসল মালিক দাঁত কপাটি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অন্যদিকে একেবারে এই যে অপারেশন সিন্দুর, এই
সিন্দুর নামটা কেন ব্যবহার করা হবে এই নিয়ে একাধিক বিতর্ক। সাংবাদিক প্রসূন আচার্যও বললেন সিঁদুর না হয়তো মঙ্গলসূত্র হতে পারত। বিকাশবাবু আমাদের ইন্টারভিউতে নিজেই বললেন যে অপারেশন সিন্দুর মানে সেই ধর্ম নিয়ে আবার খেলা। আপনি কি বলবেন? না না, নিঃসন্দেহে সিঁদুর একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদেরই সাবজেক্ট। সিঁদুর তো ভারতবর্ষে বসবাসকারী মুসলমান মহিলারা সিঁথিতে পড়েন না, খ্রিশ্চানরাও পড়েন না, শিখরাও পড়েন না। সুতরাং সিঁদুর একটি ধর্মের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার ধর্মনিরপেক্ষ, সেকুলার এই অবস্থানটা সাংবিধানিকভাবে বজায় রেখে এরকম একটা নাম দেবে কেন? ভারত সরকার মনে করেছে দিয়েছে। ব্যক্তিগতভাবে আমার এসব নিয়ে খুব বড় বিতর্ক আছে এমন না। নামটা অন্য কিছু হলেও কিছু যেতে আসতো না, নামটা সিঁদুর হওয়াতেও কোনো মহাভারত অশুদ্ধ হয়েছে এমন না। কিন্তু ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সেটা তো ক্ষুণ্ণ হয়েছে। এই ক্ষুণ্ণতাটা ভারত সরকার মেনে নিক, মেনে নিয়ে বলুক না ওরা যেহেতু বেছে বেছে হিন্দু পর্যটককে খুন করেছে, ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে, তাই আমরাও ধর্মীয় নাম দিয়েছি, বলার সাহস দেখাক নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এটা বলার সাহস দেখাক যে আমরা সেই জন্য হিন্দু ধর্মের নারীদের ব্যবহারের, বিবাহিতা নারীদের ব্যবহারের এই নির্দিষ্ট প্রতীককে এই অপারেশনের নাম দিয়েছি। ঘোষণা করুন না কেন দিয়েছেন, কী অসুবিধা আছে? মোদির ঘোষণা করবার সাহস নেই, আর বিকাশ ভট্টাচার্য বিরোধিতা করলে অপরাধ হয়ে যাবে। তিনি সাহসটা দেখান না। আমার একেবারেই শেষ প্রশ্ন, এই যে নরেন্দ্র মোদী, বারংবার নরেন্দ্র মোদীর প্রসঙ্গ আসছে, আমরা দেখেছিলাম 1971 সালে ইন্দিরা গান্ধী ঠিক কিভাবে একটি যুদ্ধ নেতৃত্ব দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে সক্ষম হয়েছিলেন। নরেন্দ্র মোদীও কি পারবেন সেই ইন্দিরা গান্ধীর মতন সক্ষম হতে? একদমই না, একদমই পারবেন না। পারবেন না তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী জোট নিরপেক্ষ আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিলেন, আমেরিকার উপর নির্ভরশীল হননি। আর নরেন্দ্র মোদী আমেরিকার উপর নির্ভরশীল হয়েছেন। ইন্দিরা গান্ধীকে আমেরিকা যখন নিষেধ করেছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলাতে, ইন্দিরা গান্ধী তার প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়েছিলেন রাশিয়ায় গিয়ে, রাশিয়ার সঙ্গে চুক্তি করে এসে, এবং মার্কিন সপ্তম নৌবহর যা ভারত অভিমুখে রওনা দিয়েছিল, রাশিয়ার সাবমেরিন তার গতি রুদ্ধ করে দিয়েছিল। এই ইন্দিরা গান্ধীর ডিপ্লোমেসি ক্যারিশমা নরেন্দ্র মোদী অর্জন করতে পারেননি এখন পর্যন্ত। ভবিষ্যতে পারলে প্রশংসা করা যাবে, অসুবিধা কী আছে?